আমাদের সংস্কারগুলো কি কি হইতে হবে? আমি খুব সিম্পল, এই 2 দিন আগে আমার এই কানে গেলাম, এখানে বিএনপির ছেলেপেলে, ইয়াং ছেলেপেলে, সব ব্রাইট ছেলেপেলে, অনেক কাজ করে, কানে কাজ করে। তো হঠাৎ করে আমাকে দেখছে রাস্তায় আর কি। তারপরে দেখে এসে দৌড়ে এসে ধরছে বেশ কয়েকজন, মানে 10-12 জন। হ্যাঁ, তো এসে বলতেছে যে দাদা এরকম আমরা আমরা বিএনপি করি, আমরা আমরা আপনার ইয়ে শুনি, কিন্তু মাঝে মাঝে বিএনপির খুব রাগ হয় আমাদের। তা আমি বললাম যে আমারও তো হয়, হ্যাঁ, বিএনপি আমাদের রাজপথের এলাই ছিল, আমারও তো রাগ হয়। কিন্তু আমি ওদেরকেই বললাম, ওদের সাথে আলাপ করেই কিন্তু কথা বলতেছি, কথা বলতে 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 ওই জিনিসগুলো চিন্তা করবো। আমি বললাম যে দেখেন, আমি যে সংস্কারটা চাই এটা আমি আপনাকে বলি, এটা বিএনপিও মানবে, কিন্তু এটা বিএনপিকে বলা হচ্ছে না এইভাবে। প্রথম জিনিস, ধরেন আমরা 2024 সালের নির্বাচনটাকে আমরা অবৈধ ঘোষণা করব, হ্যাঁ, তাতে কি হবে? তাতে শেখ হাসিনার সরকারটা দখলদার সরকার হিসেবে ঘোষিত হবে, তাই না? তাহলে কি হবে? অবৈধ ঘোষণা করলে শেখ হাসিনার সরকার দখলদার সরকার হলো, তাহলে আমাদের জুলাই বিপ্লবে আমরা যা যা করেছি, হ্যাঁ, সবকিছু বৈধ হয়ে যায়। এবং আমরা একটা দখলদার বাহিনীর সাথে ফাইট করেছি, তাহলে কি আওয়ামী লীগ বলেন, এই বলেন, কথা কামাল বলেন, ওটা সেটা, এই যে বিএনপির ফজলুর রহমান ইত্যাদি ইত্যাদি, যারা তারা যেটা বলতেছে যে পুলিশ হত্যা, অমুক তমুক, নবনীতা বলতেছে না, সবকিছু থেকে আমরা ইমিউন হয়ে যাই। হ্যাঁ, কারণ আমরা দখলদারের সাথে তো ফাইট করবো, তাদেরকে মারবো, ওরা আমাদেরকে মারবে। তাহলে শেখ হাসিনার সরকার একটা দখলদার সরকার এবং শেখ হাসিনার বাহিনী একটা দখলদার বাহিনী হিসেবে আমরা স্ট্যাবলিশ করে ফেলতে পারি। বিএনপি এতে আপত্তি করবে? কখনোই করবে না, তাই না? 2 নাম্বার, সংস্কার প্রশ্নে সংবিধানের এইটা সেটা, অমুক তমুক, ধর্মনিরপেক্ষতা, ওটা সেটা, প্রচুর ছোট 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 জিনিস। আমি বলছি যে আমি জিয়াউর রহমানের সংবিধান চাই। জিয়াউর রহমান যেটা ক্ষমতা এসে এনাক্ট করছিলেন, আমি ওই সংবিধান চাই। মানে দেখেন, এটাতে আমার 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 চাওয়াটাও হয়ে যায়, কারণ আমি তো প্রেসিডেন্সিয়াল সিস্টেমের পক্ষের লোক। হ্যাঁ, সো আমি যদি প্রেসিডেন্সিয়াল সিস্টেমটাকে এনাক্ট করতে চাই, আবার ফিরে আনতে চাই, তাহলে জিয়াউর রহমানের সংবিধানটাই ফ্যান্টাস্টিক। ওইখানে আছে, জিয়াউর রহমান নিজেও প্রেসিডেন্ট ছিলেন। এটা কি বিএনপি না মানবে? এটা হবে? হবে না, বিএনপি এটাও মানবে। তাহলে দেখেন, আমরা দুইটা খুবই বড় সংস্কার করে ফেলতে পারবো এবং এটা মানায় ফেলতে পারবো। আমার এত মিটিং এরও দরকার নাই, একটা 5 মিনিটের কথা এটা সবাই মেনে ফেলবে। এইরকম আমরা যদি, আমি তো 2টা বললাম, আমরা যদি চিন্তা করে আরো 2টা বের করি এরকম এবং প্রেজেন্ট করতে পারি প্রেজেন্টেবল ওয়েতে, তাহলে দেখবেন আমাদের সংস্কার নিয়ে এত মূলামূলি আর থাকবে না, এটা সিম্পল হয়ে যাবে, অনেক সিম্পল। দাদা ধরেন আপনি যেগুলো বলছেন এগুলো ধরেন কি বলবো, এটা ধরেন একটা একটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া বা একটা ঐক্যমত্য বা এরকম একটা বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যদি বলি যে ধরেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা 9 মাসে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারলো না। 9 মাস পরেও এই যে 11 বছর আগে গুম হওয়া সুমনের বাসায় ওয়ারেন্ট যায়, যেই মামলাগুলো 3 মাসের মধ্যে সকল মামলা এবং ওয়ারেন্ট বাতিল হয়ে যাওয়ার কথা, 9 মাস ধরে তারা এখন লম্বা লম্বা সরি বলে যে আমাদের ভুল হয়েছে। এখন পরবর্তী ছাত্রদের পদক্ষেপ কি হওয়া উচিত? আমরা কি সেনাবাহিনী সংস্কারের দিকে যাব? আমরা কি বিচার সংস্কারের দিকে যাব? আমরা কি মিডিয়া সংস্কারের দিকে যাব? অর্থাৎ যা দেখছি যে রাজপথ থেকে দাবি উত্থাপিত না হলে বা একটা মুভমেন্ট তৈরি না হলে কারো কর্ণকুহরে কিছুই ঢুকবে না। তো আমি এই প্রসঙ্গটা নিয়ে আসি। ইলিয়াস, আপনি কি মনে করেন যে সংস্কারের পরবর্তী পদক্ষেপটা কি হওয়া উচিত? মানে ছাত্রদেরকেই যদি আমরা বলি যে ছাত্র জনতাকেই রোল প্লে করতে হবে, কারণ আনফরচুনেটলি উপদেষ্টা পরিষদে বিপ্লবের সঙ্গে সংস্পর্শহীন বিপ্লব বিবর্জিত মানুষরা বসে আওয়ামী লীগের দালালি করছে। কেউ কেউ নিজেদের আখের গোছাচ্ছে, কেউ কেউ বুঝতেই পারছে না যে তাদেরকে কেন সেখানে বসানো হয়েছে। আপনি কি মনে করেন পরবর্তী সংস্কারের পদক্ষেপটা কি হওয়া উচিত? দাদার সাথে আমার এই গত 5-6 দিন আগে যে কোনো একজনের ছাত্র নেতাদের যে কোনো একজনের আমরা 3-ওয়েতে লাইনে ছিলাম। তো তার কাছে যেটা আমরা শুনলাম যে ছাত্ররা আসিফ নজরুলের ব্যাপারে ডক্টর ইউনূসকে জানিয়েছেন যে ডক্টর ইউনূস যেন আসিফ নজরুলের কোনো বক্তব্য ছাত্রদের বক্তব্য মনে না করেন, এটা তাকে নিশ্চিত করে দিয়ে এসেছেন এবং এই ব্যাপারে তাকে সতর্ক করে দিয়ে এসেছেন যে স্যার, আসিফ নজরুলকে আমরা মানি না, তিনি আমাদের বিরুদ্ধে কাজ করছেন, এটা বলে এসেছেন। এখন ধরেন আমি 2024 সালের আগস্টের পরপরই আমি আসিফ নজরুলের ব্যাপারে বলেছিলাম, কারণ আমার কাছে যে তথ্য ছিল, যাদের কাছে যা যা ব্যাপারে কথা হতো, তাদের সাথে যেটা পরিষ্কার হয়েছিলাম যে আসিফ নজরুল এখানে আওয়ামী লীগের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে, ভারতের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে প্রথম আলো তাকে এখানে বসিয়েছে। এখন আমরা ধরেন 5 তারিখের আগে কিন্তু সবাই দিশেহারা, কে কি করবে, কি হবে, হাসিনা যে যাবে কি যাবে না, কারোর কোনো প্রস্তুতি ছিল না, থাকার কথাও না। ভারত কিন্তু ঠিকই এই ওয়াকার থেকে শুরু করে সেনাবাহিনীর কয়েকজনকে নিয়ে, আসিফ নজরুলদেরকে নিয়ে দফায় দফায় বৈঠক, কি হবে, কিভাবে কি করা হবে, প্রথম আলো এদেরকে বসানো হয়েছে যে কিভাবে সরকার চলে গেলে কারা কোথায় আসবে। তারা কিন্তু সেভাবে তাদের প্ল্যান ওয়েতেই কিন্তু সেটা করেছেন।
এবং তখন যদি আসিফ নজরুলকে নিয়ে যখন আমি কথা বললাম এবং ক্যান্টনমেন্টের ভেতরে এই কনস্পাইরেসি গুলো যখন তুলে ধরলাম, সেটা যদি ছাত্ররা যদি আমার সাথে একই সুরে কথা বলতো, তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। কিন্তু সেই ছাত্ররা কিন্তু বলল, অথচ একজন উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ, তিনি কিন্তু আসিফ নজরুলের পক্ষ নিয়েছিলেন তখন। অথচ তারপরে কিন্তু তারাই কিন্তু সে এবং সাজিস তারাই কিন্তু পরস্পর বিরোধী বক্তব্য দিলেন। হাসনা তো আরেক ধরনের বক্তব্য দিলেন, আরেক ছাত্র নেতা আরেক ধরনের বক্তব্য নিলেন যে আসলে ৫ তারিখ কি হয়েছিল, ৪ তারিখে কি ঘটেছিল, কিভাবে তারা ক্যান্টনমেন্টে গেলেন, আসিফ নজরুল কিভাবে প্রধান উপদেষ্টা থেকে আইন উপদেষ্টা হলেন, এগুলো নিয়ে তারা পরবর্তীতে অনেক ধরনের আলাপ করেছে। তো যদি সেটা হয়ে থাকে, তাহলে আগে কেন করেন নাই? এখন কেন করতে হলো? এখন করাতে যে সমস্যাগুলো হয়েছে, আপনি দেখেন আসিফ নজরুলের যে বক্তব্যটা আপনি একটু আগে চালালেন। দেখেন একজন আওয়ামী লীগ নেতা কিংবা ফখরুলের সাথে এই বক্তব্যের কোনো পার্থক্য আছে? একই রকম। এখন ফখরুল, আওয়ামী লীগের লোকজন এই ভাষায় কথা বলে কেন? দাদা যে কথাটা বললেন যে আমাদেরকে ডক্টর ইউনূস ফোন করার একটা সময় পেল না। আরে ভাই, ফোন করা তো বহু পরের কথা। আজকে ৯ মাস হয়েছে আমরা আমাদের এই যে আমরা ৩ জন মানুষ এক জায়গায় হলে এই বক্তব্যটার মানে অনেক জায়গাতেই অনেকের কাছে অনেক মূল্যবান। যে না, এই ৩ জনে একসাথে হয়ে তারপরে বলেছে এই বিষয়গুলো দেখা, এবং হয়ও অনেক কাজ হয়েছেও আমাদের কথায়। এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে সরকারের কোন অংশ থেকে বলা হয় নাই যে ইলিয়াস তোমার নামে যে এতগুলো মামলাগুলোর কাগজগুলো দাও। পিনাকি ভট্টাচার্য, আপনার নামে কি মামলা আছে আমাদের? কনক স্যার, আপনার নামে কি সমস্যা আছে আমাদেরকে একটু দেন। বলেছে, আমি জানি না আপনাদের বলেছে কিনা এর মধ্যে, আমাকে এখন পর্যন্ত না না, বলেনি। আমার মামলাটা তো কোর্টে যে রিজলভ হয়েছে তাও আমি করিনি। ওই যে আশিক ছেলেটা ছিল বিএনপির ছাত্র দলের, ও না, ও সেটা যেহেতু তো দেশে আপনি আছে, আপনার ব্যক্তিগত উদ্বেগ বা অন্য কেউ একজন আমি করে আমি দিয়েছে। কিছুই করিনি। আশিক যেহেতু হ্যাঁ, নিজে এটা মুভ করছে, আমি হ্যাঁ। সাথে সাথে খালাস হয়ে গেছি আর কি। আপনার এই সামনে একটা ওইদিন মামলা, একটা আপনার মামলা। সামনে ওইদিন আমার কাছে কাগজ চেয়েছে একজন, আপনি দেখেছেন আমি কি উত্তর দিয়েছি। আমি বলছি, কেন আপনাকে দিব, কেন আমার মামলার কাগজ আপনাকে দিতে হবে কেন? এই রাষ্ট্র করতে হবে, এই রাষ্ট্রকে এটার পদক্ষেপ নিতে হবে। যদি মনে করেন না, যাবো না দেশে, সমস্যা কি? তারা যদি মনে করে ইলিয়াস দেশে আসলে তারা আটক করবো, এই জন্য মামলা জিইয়ে রাখেন। এই দেশের জনগণ বিচার করবে একদিন। আসিফ না, নজরুলের কথাবার্তা ইলিয়াস দেশে গেলে আটক করতে পারবে না, ওইটা যে না, না, মামলা, এটা তাদের উদ্দেশ্য খুনের কি আমারে মামলা তো আর বলেন। নাই। আমারে বলেন উদ্দেশ্যটা কি, আমারে বলেন। তাদের উদ্দেশ্য কি? সে পারবে না সেটা অন্য জিনিস। এই যে কালকে হামিদ যে ২ দিন তবে আগে আমি মনে করি কি ইলিয়াস, যে আমাদের মামলার চাইতে যাদের আসলে কিছু, এই যে হেফাজতের কত লোকের যে মামলা এরকম আছে, আমাকে যে কতজন রিচ করে এর মধ্যে, হ্যাঁ, আমি করতে পারি না সবার জন্য, ওদেরটা করুক আগে। এটা আমি মনে করি যে এই সমস্ত ইদানিং ওই অসহায় মামলাগুলোতেও মানুষদের জন্য জামিন এদের হওয়ার মামলা পরে স্থিতি দিয়ে দিচ্ছে। আরেকটা বিষয় আছে কিন্তু, আমরা তো হেফাজত বলছি বা ইয়ে বলছি, কারণ বিএনপি সাধারণ কর্মীরা কি পরিমাণ সাফার, ভিতরে কতজন আছে এখন? বড় বড় নেতারা সব মানে ইয়ে হয়ে বের হয়ে চলে আসছে। বাকিদের অবস্থা কি? বাকিদেরটা কে দেখছে? কত 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 লক্ষ মামলা ছিল না? হ্যাঁ, খবরই নাই। কত তাদের লক্ষ কোনো মামলা নাই। ছিল? 10 লক্ষাধিক মামলা ছিল। হ্যাঁ, সেই খবরও কেউ নেয় না। তো হ্যাঁ। আসিফ নজরুলের সেই বক্তব্য আপনি যদি শোনেন, তাহলে মনে হবে যে না, আওয়ামী লীগের একজন লোক, উনি খুঁজে পান না। আরে ভাই, আমার দেশের আদালতের দরজা থেকে আপনার ওই ভদ্রলোকের নাম কি, হিন্দু ইয়ের সুখরঞ্জন বালি। সুরঞ্জন বালি। সুখরঞ্জন বালি, আমার দেশের আদালতের সামনে থেকে তুলে নিয়ে যায়। আপনি এটা দেশবিরোধী কর্মকাণ্ড না? মানে দেশবিরোধী কর্মকাণ্ড আসিফ নজরুল কয়টা চায় আওয়ামী লীগের ব্যাপারে দেখাইতে, উনি খুঁজে পান না। এখন ওনার এই বক্তব্য সমস্যা হচ্ছে, ভাই ওই যে ধরেন ডিজিএফআই টান দেয়, আসিফ ওই যে ওই মেয়ের ভিডিওটা কিন্তু ছেড়ে দিব, আসিফ আবার সোজা হয়। আসিফের কিন্তু খুব মনে চায় আমাদের মতো করেই জনগণের সাথে থাকতে, ওনার যে ভালোবাসা জনগণের কাছ থেকে পেতেন, সেটা পাইতে আমার বিশ্বাস ওনার খুব ইচ্ছে করে এটা পাইতে। ডিজিএফআই কি এটা পারে না। করে এখন? ইলিয়াস, এটা আমার আসলে জানা দরকার। ডিজিএফআই কি এটা করে? ডিজিএফআই না করলে করে। ডিজিএফআই তে যদি ডিজিএফআই থেকে তো এখন একটা রিফাইন্ড ডিজিএফআই হয়েছে, এখানে অনেকেই এখন ভালো ডিজিএফআই অফিসার আছে। অস্বীকার করে, ডিজিএফআই কিন্তু অস্বীকার করে যে আমরা এই কাজগুলো করি না দাদা। খুব বিনয়ের সাথে বলে যে না দাদা, আমরা কিন্তু এখন এই কাজগুলো একেবারেই করি না। দাদা ওই লেজ আছে না, লেজ মাথা নাড়ে। শুনেন, এই যে আমাদের এখানে সুন্দর অনেক চেহারা লেজ সুমন ভাই একজন বসে আছেন, ঠিক আছে? এই যে স্মার্ট লোকটা, আপনি সেনাবাহিনীতে ভাই প্রশিক্ষণ প্রাপ্ত হিসেবে, এখন ওনারা আপনার সাথে যদি কোনো কথা বলে, কোনো ডিজিএফআই যেটা করে, হানি ট্র্যাপ বলেন আর যেটা বলেন, আপনারা যদি করে আপনি বুঝতে পারেন, তাহলে তো আর সেটা গোয়েন্দা হইলো না। গোয়েন্দারা তো সেইটাই করে যেটা আপনি বুঝবেন না, আমি বুঝবো না। আমরা নিজেরাও অনেক সময় গোয়েন্দাদের অনেক তথ্যে বিভ্রান্ত হই। ধরেন আমি মেজর সুমন এবং কর্নেল মুস্তাফিজ, আমরা ৩ জন মিলে ৫ তারিখের পরেই একটা শো করছিলাম। আমাদের কাছে খবর ছিল যে বিভিন্ন উপদেষ্টা এবং রাজনৈতিক নেতাদেরকে হানি ট্র্যাপ করা হচ্ছে, এবং তার মধ্যে ধরেন আসিফ নজরুল, তার বিষয়টাও কিন্তু আসছিল। এবং ইলিয়াস যখন প্রথম আসিফ নজরুলের একটা টেলিফোন অডিও কথোপকথন যখন তার হাতে আসে, তখন আমি ইলিয়াসকে বলছিলাম তুমি একটু হোল্ড করো, কারণ আমি একটু চেক ব্যাক করি যে বিষয়টা আসলে
ট্র্যাপ করা হচ্ছে কিনা তাকে, মানে এটা কোনো ট্র্যাপের কোনো ইস্যু কিনা। যদি ট্র্যাপের ইস্যু হয়, যদি তাকে যদি কেউ ইউজ করার চেষ্টা করে, আমরা তার পাশে দাঁড়াবো, এরকম একটা ইয়ে ছিল। এবং ইলিয়াসকে দিয়ে আমি কিন্তু অনেকদিন এটা হোল্ড করে আমরা আমাদের মতো করে চেক ব্যাক করছি। পরে দেখলাম যে না, আসিফ নজরুল এটা অন্য তরিকায় যাচ্ছে আর কি। তো আমাদের কিছু করার ছিল না। এবং দাদা ওইটা আপনার যে কোশ্চেন, ওই কোশ্চেনের প্রমাণ এইখানে দেখেন। আমি কিন্তু সেই অডিওটা ছাড়ি নাই প্রথমে, কিন্তু আমাকে টেলিগ্রামের একটা নাম্বার থেকে সেই ভিডিওটা দেওয়া হয়েছে, এবং আমি জানি যে ডিজিএফআই যদি কোনো কিছু দেয় গোয়েন্দা সংস্থা, সেটার একটা সিস্টেম আছে, ওই সিস্টেমেই দেয়। আপনাকে দিয়ে বলবে প্লিজ ওয়াচ ইট, এরকম বলে আপনার ছোট একটা টেক্সট দিয়ে রাখবে। তো তারা আপনি জিজ্ঞেস করবেন ভাই কে আপনি, কোথায় পেলেন, আর কিছু আছে কিনা, কোনো জবাব আপনাকে দিবে না, শুধু ওইভাবে ফেলায় রাখবে। আমরা কিন্তু এই জাতীয় আশঙ্কা, সম্ভাবনা আমরা কিন্তু সব তুলে ধরছি, কিন্তু আমি, সুমন ভাই, এখানে কোনো ইস্যু অ্যালাউ, সেটা হচ্ছে কি এই কাজগুলো সুমন আপনার মাথার উপরে, আপনার মাথার নিচে ক্যামেরাটা একটু বেয়াদবি করতেছে। আচ্ছা, এই বিভিন্ন দেশের রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা, তারা কিন্তু এই কাজগুলো করে, অনেকটাই করে কি, ধরেন আপনি এই যে ভারতের সেন্সিটিভ ইনফরমেশন গুলা কিন্তু আইএসআই জোগাড় করছে হানি ট্র্যাপ করাই, সেটা আমরা জানি, খুব সুন্দর স্টোরি। এখন পার্থক্য কি, শেষ তার শত্রু বা সম্ভাব্য শত্রু দেশের সম্পর্কে সেই জিনিসগুলো করে, তথ্য আদায়ের জন্য, নিজস্ব নিরাপত্তার জন্য এগুলা করে, যে তাদের সেন্সিটিভ ইনফরমেশন যাতে বাইরে না যায়, কাউন্টার এসপিওনাজ। ভাই আমার নিজের দেশের লোকের এগেইনস্ট আমি কেন সেটা করবো? দ্যাটস দ্য কোশ্চেন। যেই ডিজিএফআই করে কি করে না, যে কোশ্চেনটা আসছে, সেটা আমি নিশ্চিতভাবে আমি আপনাদেরকে বলি, হ্যাঁ করে আসছে। এখন কতটুকু কমে গেছে, জেনারেল জাহাঙ্গীর সেখানে আছে, অ্যাপারেন্টলি সে এই চেঞ্জ গুলার মধ্যে আছে যে এই জিনিসগুলো আমরা করব না। তুমি করো, ডিজিএফআই হিসেবে তুমি আমাদের যেই দাদা দেশ আছে, অন্য দেশ আছে, তাদের সাথে করো, নো প্রবলেম। আমাদের নিজেদের নাগরিকের উপরে সেই জিনিসটা তুমি করবা না, এইখানে ফুল স্টপ। রাইট। তবে আপনার ধরেন আমরা কিন্তু দাদা প্রথম থেকে কিন্তু ধরেন উপদেষ্টা যারা ছিল, মানে যেই ঢুকুক সেনাবাহিনী, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের একটা সাপোর্ট ছিল। আমরা চেষ্টা করছিলাম যে না, একটা পরিবর্তন। এখন যত দিন যাচ্ছে না, তারাই তাদের চেহারা আস্তে আস্তে সামনে নিয়ে আসছে, এবং আমরা কিছু করতে পারছি না। মানে আমাদের জায়গাগুলোতে আমরা যুক্তিবদ্ধভাবে এগুলো মেনে নিতে পারছি না, যার জন্যই আমাদেরকে অনেক কথা বলতে হচ্ছে, এবং আমরা আবার অনেকে পাওয়ার ক্ষমতার স্বাদ পেলে তখন সবার চেহারাই বদলে যায় আর কি। আমি জানি না আপনারা কনক সারোয়ার যখন মন্ত্রী টন্ত্রী হয়ে যাবে তখন আবার কি হয়, দেখতে হবে আর কি।